আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার হাসান হাবিব, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। আমি আজ থেকে নিয়মিত এই পেজে লাইভ করব। আহ, নতুন বিএনবিসি 2020 গেজেট হওয়ার পরে বাংলাদেশের বিল্ডিং ডিজাইনে কি ধরনের পরিবর্তন নিয়ে আসা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এর সঙ্গে বিল্ডিং ডিজাইনে সয়েল টেস্ট, একটি বিল্ডিং ডিজাইন করতে গেলে মডেলিং, লোড কনসিডারেশন, এরপর স্টিল স্ট্রাকচারের কানেকশন বিষয়গুলো নিয়েও আমি বিভিন্ন ধাপে ধাপে কথা বলবো। তো আজকে বেসিক্যালি টপিক রেখেছি অ্যাক্টস বা ল এবং অথরিটি। বিএনবিসি 2020-20 গেজেট হওয়ার পরে এখানে এই লতে কি বলা হয়েছে এবং এই ল হিসেবে উম, এর অথরিটি কারা, বা বিল্ডিং ডিজাইন করার পরে কারা অ্যাপ্রুভাল দিবে, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস কথা বলবো। তো আজকে যে লর কথা বলতেছি, এই লটা হচ্ছে বাংলাদেশ কনস্ট্রাকশন অ্যাক্ট 1952। এই অ্যাক্ট হিসেবে 2006 বা 1993-তে বিএনবিসি কোড, যেটা গেজেট ছিল, এরপরে এখন বিএনবিসি 2020 গেজেট করা হয়েছে। এখানে একটি বিল্ডিং ডিজাইন করতে গেলে এর অথরিটি কারা থাকবে, কারা অথরিটি হবে এই বিল্ডিং এর অ্যাপ্রুভাল দেওয়ার জন্য, আমরা এই বিষয়গুলো একটু দেখব। এখানে বিএনবিসিতে বলা হয়েছে যে একটি বোর্ড গঠন হবে, একটি বোর্ড গঠন হবে। সেই বোর্ড একটা বিল্ডিং এর অ্যাপ্রুভালের সঙ্গে ইনভলভমেন্ট থাকবে। সে অথরিটি কারা, এই অথরিটি কারা আমরা এ বিষয়ে জানব। এই অথরিটি হচ্ছে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি। বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি, এখানে বিএনবিসি বিশ্বে বলা হয়েছে দ্য গভর্নমেন্ট মে উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স ডিভিশন অ্যান্ড আদার রিলিভেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস বাই এ নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গেজেটেড এস্টাবলিশড দ্য বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি। এই বাংলাদেশ বিল্ডিং অথরিটি রেগুলেটরি অথরিটি বা বিবিআরএ গঠিত হবে, যার মাধ্যমে একটা কনস্ট্রাকশনে কিভাবে, কোন রুলস ফলো করে, বা কোন ইঞ্জিনিয়ারদের ক্যাটাগরি কীরকম হবে এবং তাদের এক্সপিরিয়েন্স কীরকম হবে, এই বিষয়গুলো ডিটেলস তারা আহ, দিক নির্দেশনা প্রদান করবে। এবং সেই অথরিটির মধ্যে আহ, যারা থাকবে তাদের ব্যাপারে একটা গাইডলাইন দেওয়া হয়েছে, যে এখানে একজন সিভিল ইঞ্জিনিয়ার থাকবে, প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার, যার যার এক্সপিরিয়েন্স হবে 30 ইয়ার্স ডিজাইন, কনস্ট্রাকশন, টিচিং অ্যান্ড রিসার্চ রিলেটেডে একটা বিল্ডিং এর সঙ্গে। সেকেন্ড হচ্ছে 30 ইয়ার্স অ্যাবভ এক্সপিরিয়েন্স থাকতে হবে একজন প্রফেশনাল আর্কিটেক্টের। এরপরে হচ্ছে প্ল্যানার, যার এক্সপিরিয়েন্স হবে 30 ইয়ার্স বা অ্যাবভ, এবং সে অবশ্যই টিচিং এবং অথবা রিসার্চ রিলেটেড, বিল্ডিং রিলেটেডের সঙ্গে জড়িত থাকবে। একজন জাজ থাকবে এবং একজন প্রফেশনাল সিভিল সার্ভিস অফিসার্স থাকবে, যার 30 ইয়ার্স অ্যাবভ এক্সপিরিয়েন্স, এবং তাদের সমন্বয়ে একটা কমিটি গঠিত হবে, যাদেরকে আমরা বলতেছি বিবিআরএ। এই বিবিআরএ লাইসেন্স দেওয়ার যে বিষয়টা, এখন বাংলাদেশে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারদের লাইসেন্স দেওয়ার যে বিষয়টা, এটা বিবিআর এর মাধ্যমেই হবে। এরপরে কনস্ট্রাকশনের ক্ষেত্রে কি ধরনের এক্সপেরিয়েন্স থাকতে হবে, এই দিক নির্দেশনাগুলো
বিবিআরএ দিবে। এজন্য অলরেডি বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে পিডাব্লিউডির তত্ত্বাবধানে একটি বিবিআরএ অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের স্ট্রাকচার ইঞ্জিনিয়ারদের লাইসেন্স দেওয়ার যে প্রক্রিয়া, এটা অলরেডি শুরু হয়ে গেছে। এখন একটি বিল্ডিং ডিজাইন করতে গেলে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কত বছর এক্সপিরিয়েন্স থাকলে তারা বিল্ডিং ডিজাইন করতে পারবে, এ বিষয়ে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বা বিএনবিসিতে একটা গাইডলাইন প্রদান করা হয়েছে। এই গাইডলাইনে বলা হয়েছে যে একটা বিল্ডিং ডিজাইন করতে গেলে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের মিনিমাম 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তার স্ট্রাকচারের ডিজাইনের উপরে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে সে ডিজাইন করতে পারবে কোন লেভেল পর্যন্ত। বিল্ডিংটাকে আমাদেরকে বেসিক্যালি 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, 1, 2, 3 এবং 4। সো 4 ক্যাটাগরিতে ডিজাইন করতে গেলে একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের বিল্ডিং 3 পর্যন্ত, ক্যাটাগরি 3 পর্যন্ত। ক্যাটাগরি 2 পর্যন্ত 2 ইয়ার্স এবং ক্যাটাগরি 1 পর্যন্ত কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই। একজন সিভিল ইঞ্জিনিয়ার পাশ করে বের হওয়ার পরেই সে ডিজাইন করতে পারবে। এখন এই বিল্ডিং ক্যাটাগরি 1, 2, 3 এবং 4, 1, 2, 3 এবং 4 বলতে কি বোঝানো হয়েছে, এটা ডিটেলস বিএনবিসি বিএনবিসিতে বলা হয়েছে যে ক্যাটাগরি 1 হচ্ছে যে আপ টু 2 স্টোরি অর 8 মিটার হাইট উইদাউট বেসমেন্ট, কোনো বেসমেন্ট থাকবে না, দোতলা পর্যন্ত অথবা 8 মিটার হাইট পর্যন্ত, এবং ফ্লোর এরিয়া অবশ্যই বিলো 250 স্কোয়ার মিটার হতে হবে, এবং অবশ্যই বিল্ডিংগুলো অকুপেন্সি ক্যাটাগরি এতে থাকতে হবে। তাহলেই কোনো এক্সপিরিয়েন্স ছাড়া একজন সিভিল ইঞ্জিনিয়ার বিল্ডিংয়ের ডিজাইন করতে পারবে। এরপর বিল্ডিং ক্যাটাগরি 2 বলতে কি বোঝানো হচ্ছে যে আপ টু 5 স্টোরি পর্যন্ত, 5 তলা পর্যন্ত একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সে ডিজাইন করতে পারবে। তার এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 2 ইয়ার্স, তাহলে সে 5 ইয়ার্স পর্যন্ত ডিজাইন করতে পারবে। মানে উইদাউট অর উইথ বেসমেন্ট, বেসমেন্টও থাকতে পারে অথবা না থাকতে পারে, দুই কন্ডিশনে পারবে। এবং সেক্ষেত্রেও কন্ডিশন হচ্ছে ফ্লোর এরিয়া বিলো 1000 স্কোয়ার মিটার, এবং বিল্ডিং এর টাইপটা হবে অবশ্যই এ ক্যাটাগরির। এরপর হচ্ছে বিল্ডিং ক্যাটাগরি 3। বিল্ডিং ক্যাটাগরি 3 মিন্স আপ টু 10 স্টোরি অর 33 মিটার হাইট পর্যন্ত একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যার এক্সপিরিয়েন্স 4 ইয়ার্স পর্যন্ত সে একটা বিল্ডিং ডিজাইন করতে পারবে। সেক্ষেত্রে সে একটা ফ্লোর এরিয়া সর্বোচ্চ 7500 স্কোয়ার মিটার পর্যন্ত ডিজাইন করতে পারবে। এছাড়া 4 নম্বর ক্যাটাগরিতে বলা হয়েছে এনি হাইট, যে কোনো ধরনের হাইটেই একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যার মিনিমাম 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স এবং স্ট্রাকচারাল ডিজাইনের উপরে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে সে যে কোনো সাইজের, যে কোনো অকুপেন্সির সে বিল্ডিং ডিজাইন করতে পারবে। এটা অ্যাজ পার বিএনবিসি 2020তেই বলা হয়েছে। সো এই দিক নির্দেশনা হিসেবে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অথবা একজন সিভিল ইঞ্জিনিয়ার তার ম্যাক্সিমাম সে কতটুকু পর্যন্ত তার এক্সপেরিয়েন্সে সে কতটুকু ডিজাইন করতে পারবে, কত ফ্লোর এরিয়া পর্যন্ত ডিজাইন করতে পারবে, এর দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমরা আজকে বিল্ডিং এর অ্যাক্টস এবং বিল্ডিং এর ল এবং হচ্ছে অথরিটি কারা এবং কাদের এই বিএনবিসি 2020 হিসেবে অথরিটি করা হয়েছে, যে কারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের দিক নির্দেশনা দিবে এর ব্যাপারে বলা হয়েছে। আমরা পরবর্তী কন্টেন্টগুলোতে অবশ্যই বিল্ডিং এর বিভিন্ন ডিসক্রিপশন, বিল্ডিং ডিজাইনের লোড কনসিডারেশন এবং ডিজাইন প্রসিডিউর নিয়ে কথা বলবো। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন।
সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।